আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে, স্টার্টআপ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। মূল স্রোতে নিয়ে আসা হবে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের। বন্যায় 8 জেলায় 54 জনের মৃত্যু, 6 লক্ষাধিক ক্ষতিগ্রস্ত, জানালেন ত্রাণমন্ত্রী। খারাপ আবহাওয়ায় পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বললেন তথ্য উপদেষ্টা। বিচার ব্যবস্থায় রাখা হবে স্বচ্ছতা। রক্তাক্ত 24 জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাতের দিন আজ। বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বিপ্লবে। এবং ফাইনাল ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স স্পেন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দুই দলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তরুণ উদ্যোক্তাদের পাশে আছে সরকার। তাদের সব ধরনের সহায়তার মাধ্যমে পথ দেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের মূল স্রোতে আনতে চায় সরকার। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের অবস্থানে পৌঁছতে তাকে কঠিন মানসিক, শারীরিক নির্যাতন, ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। তরুণদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে শুরু হলো বিশেষ কর্মসূচি তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবন একটি স্টার্টআপ, এভাবেই হাজারো স্বপ্ন, সাহস আর উদ্ভাবনের শক্তিতে গড়ে উঠছে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে কয়েকজন সফল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সরকারের কাছে কি ধরনের সহায়তা চায় তা তুলে ধরে প্রধানমন্ত্রীকে নানা প্রশ্ন করেন। যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, মেধাবী তারুণ্যকে উদ্যোক্তা হিসেবে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে। 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশন নিয়ে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি, এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। নিজের জীবনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো কিছু অর্জন করতে হলে ধৈর্য, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকার স্টার্টআপ বা যে কোনো সম্ভাবনাময় উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা
এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে 6টি স্টার্টআপ উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বন্যা আক্রান্ত 8 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। 6 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সচিবালয়ে বন্যা মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রী আরও বলেন, পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে পরিবারগুলোকে সমতলে বসতির ব্যবস্থা করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বন্যার্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসূতিদের জন্য স্পিড বোট সহ সাপে কাটা রোগীদের জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন। পাহাড়ি ঢল আর পানির তোড়ে প্রায় 5 শতাধিক মানুষের মাটির ঘর ভেসে গেছে। অনেক এলাকা এখনও রয়েছে পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলো তলিয়ে যাওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠছে। সাতকানিয়া বাঁশখালীর এই মানবিক বিপর্যয় নিয়ে চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হকের রিপোর্ট। চারদিকের অথই জলরাশি। স্মরণকালের ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষের বুকফাটা আর্তনাদ আর সর্বস্ব হারানোর বেদনা মিশে আছে। পানির মাঝে লুকিয়ে আছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের করুণ কাহিনী। নলুয়া এলাকার রত্না গোস্বামী, বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে তার একমাত্র সম্বল মাটির ঘর। নিজের ভাঙ্গা ঘরের নিচে বসে এখন শুধু ভাগ্যকে দুষছেন এই অসহায় নারী। 27টা দিন ধরে অনেক বন্যার পানিতে অনেক কষ্ট করতেছি। ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো তাও জানি না। আমাদের ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। একই এলাকার সমাধরের গল্পটাও আলাদা কিছু নয়। পানির তোড়ে ধসে গেছে তার সাজানো সংসার। শুধু রত্না কিংবা সোমা নন, পাহাড়ি ঢল আর বন্যার এই তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5 শতাধিক মাটির ঘর। আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, অনেকজনে অনাহারে আছে। তবে শুধু ঘর হারানোই নয়, এখানে নেমে এসেছে চরম এক মানবিক বিপর্যয়। তলিয়ে গেছে কবরস্থান থেকে শুরু করে শ্মশান ঘাট। আমাদের এখানে কোনো প্রাণ সম্মানে সাহায্য সহযোগিতা আসে না কোনো কাজে। অন্যদিকে অনেক সাইক্লোন সেন্টারগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মাথা গুজার শেষ আশ্রয়স্থল এখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ঘরবাড়ি হারিয়ে মানুষ যেখানে ক্ষুধার জ্বালায় কাতর, সেখানে মূল সড়ক তলিয়ে যাওয়ায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। নলুয়া ইউনিয়নের তালতলা বা হিন্দুপাড়ার মতো দুর্গম এলাকায় গত 5 থেকে 6 দিন মিলেছে মাত্র একবেলার রান্না করা খাবার। বড়রা কষ্ট সহ্য করলেও শিশু, বয়স্ক, গবাদি পশুর অবস্থা আরো বেশি নাজুক। ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো, কোথায় করবো? পানি বন্ধ হয়ে আছে আর বিদ্যুৎ তো নেই, আর এখানে ত্রাণ সামগ্রীও আসে না একেবারে। গত দুদিনে বৃষ্টি কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। সাগরের লোনা জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই বানবাসী মানুষের মনে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় বিপন্ন মানুষের কান্নায় দিন দিন ভারী হয়ে উঠছে এখানকার বাতাস। 6 থেকে 7 দিন সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি পানিবন্দী এই অঞ্চলের হাজারো মানুষ। তাই তো অনেকটা বাধ্য হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানকে সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, দ্রুত ত্রাণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে মহামানবিক বিপর্যয়ের পাশাপাশি অসংখ্য মানুষের প্রাণহানি হওয়ার শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। দেশের 3 নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 72 ঘন্টায় দেশের কোথাও নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত শুরু হবে। ফলে নতুন করে ভোগান্তির সংখ্যা বাড়ছে বন্যা কবলিত মানুষের। তৌহিদুর রহমান তৌহির রিপোর্ট। টানা কয়েকদিন প্লাবিত থাকার পর কমতে শুরু করেছে দেশের বিভিন্ন নদীর পানি। দুপুরে বিপদ সীমার নিচে নামে তিস্তা নদীর ডালিয়া স্টেশনের পানি। তবে বাড়তে পারে কাউনিয়া স্টেশনের পানির চাপ। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন নদীর পানি বিপদসীমার 4 থেকে 25 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর পানি নেমে গেলেও সোমেশ্বরী নদীর পানি নামতে সময় লাগবে।
উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপর অবস্থান করছে, যার মধ্যে রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী। সুরমা এবং কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্টে আজ সকাল 9টায় বিপদসীমার উপর অবস্থান করছিল। তবে আজ 12টা বাজেই কিছুক্ষণ আগেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আমরা আশঙ্কা করছি যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে, বাট সেটা আবারই নেমে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শুক্রবার থেকে শুরু হবে বর্ষার স্বাভাবিক বৃষ্টি। বিগত কয়েকদিনের যে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সামনে এই 2-3 দিন অর্থাৎ 16 তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা কম, এবং 16 তারিখ দিবাগত রাতে এবং তার পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। তবে সেটা আমরা ধারণা করতেছি যে ভারী থেকে যে অতি ভারী বর্ষণ আমরা যেটা এক্সপিরিয়েন্স আমরা কয়েকদিনে হয়েছে সেরকম হওয়ার সম্ভাবনাটা কম। এদিকে নওগাঁ, হবিগঞ্জ, লালমনিরহাট, রাঙামাটি ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানও। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষার ন্যায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরা সহ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এর ফলে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটি স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা এ সময় এক দফা এক দাবি, দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এমন স্লোগান দেয়। শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়া সহ 3 দফা দাবি ঘোষণা করে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে আছেন বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আন্দোলন করার শিক্ষার্থীরা কি বলছেন? আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার নিউ মার্কেট থেকে, সেইখানটায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী কিন্তু এখনো জড়ো হয়ে আছেন। তাদের দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এইচএসসি পরীক্ষার্থী এবং তারা বলছেন যে তাদের যে পরীক্ষার প্রশ্নটি রয়েছে সেটি অনেক বেশি কঠিন করা হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় যে অভিযোগ তারা করছেন সেটি হচ্ছে যে বৈরী আবহাওয়ার মধ্যে সারা দেশে যেভাবে পরীক্ষা চলছে তাতে শিক্ষার্থীদের পরীক্ষার যে নম্বর পাওয়ার ক্ষেত্রে যে একটি চাহিদা থাকে সেটি পূরণ করা সম্ভব হবে না, কারণ এই বৈরী আবহাওয়ার মধ্যে পানি ঠেলে তারা যে হলগুলোতে প্রবেশ করছেন এবং যাচ্ছেন সেখানে গিয়ে ভেজা অবস্থায় বসে তাদেরকে 3 ঘন্টা পরীক্ষা দিতে হচ্ছে। এসব কিছু কিন্তু তাদের কাছে ভালো লাগছে না এবং তাদের নানা রকমের সমস্যা হচ্ছে। অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছেন, সর্দিতে আক্রান্ত হচ্ছেন, এই ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে তারা বলছেন যে শিক্ষামন্ত্রী আসলে পদত্যাগ করা উচিত, কারণ তিনি শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নিশ্চিত করতে পারছেন না। তিনি বলছেন, শিক্ষার্থীরা যেটি আরও বলছে যে শিক্ষামন্ত্রী বলেছেন এই যে শিক্ষার্থী যারা রয়েছে তারা আসলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার উপযুক্ত না। এই ধরনের কথার তীব্র প্রতিবাদ কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে সকাল 11:30টার দিকে প্রথমে শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের, ঢাকা যারা যেসব কলেজ রয়েছে সেসব কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা সায়েন্স ল্যাবের মোড়টি আটকে দেয় এবং সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করে এবং এর ফলে সেখানকার যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে রীতিমতো দীর্ঘ যানজটের শুরু হয়। এক পর্যায়ে তারা সেখান থেকে পুলিশের কথা মতো সরে যায় এবং সেখান থেকে শিক্ষা ভবন অভিমুখে তারা তাদের যাত্রা শুরু করে এবং সেখানে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে তারা সেই শিক্ষা ভবনের দিকে যখন যাওয়া শুরু করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান চলছিল, স্টার্ট আপ বিষয়ক একটি অনুষ্ঠান চলছিল সেই মহসিন হল এবং সূর্য সেন হলের সামনে যে মাঠটি রয়েছে সেখানে, এবং তারা সেখানে এসে জড়ো হয় এবং এখানে এসে বিক্ষোভ করতে থাকে, বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে এবং তারা বলে যে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবে। এরই মধ্যে আসলে ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা সেই সব শিক্ষার্থীদের সাথে কথা বলা শুরু করে এবং সেই সব
শিক্ষার্থীদের সাথে কথা বলার প্রেক্ষিতে তারা বলে যে তাদেরকে সেখান থেকে যে প্রতিনিধি দলের মাধ্যমে এক একজন করে শিক্ষা ভবনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা হবে। তো সেই আশ্বাসের প্রেক্ষিতে আসলে তারা সেখান থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বরটি রয়েছে সেখান থেকে সরে যায়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই গোল চত্বরটি যেটি রয়েছিল সেটি কিন্তু যানজটে ছিল, এখন এটি অনেকটাই যানজট মুক্ত হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা ওইখান থেকে সরে গিয়ে ঢাকা কলেজ যেটি রয়েছে সেটির সামনে অবস্থান গ্রহণ করছে। তো তোহা, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ তথ্য। জি ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বরং তাকে স্বাগত জানানো হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পাসপোর্ট ছাড়াও দুদেশের সরকারি পর্যায়ের যোগাযোগে তিনি দেশে আসতে পারেন বলেও জানান ডক্টর জাহেদ। দেশে এলে তার বিচারে মৃত্যুদণ্ড বহাল থাকলে তা কার্যকর করা হবে। আদালত খালাস দিলে শেখ হাসিনা মুক্তি পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন তিনি। তার ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে। তিনি সত্যিই কি আসবেন নাকি সরকারের উপর চাপ সৃষ্টি করছেন তা নিয়েও চলছে কথার লড়াই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় কোনো চাপে নেই সরকার। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছুটা সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। শেখ হাসিনা বলেছেন তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, তিনি কিভাবে দেশে ফিরবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন তিনি সত্যি দেশে ফিরতে চাইলে দুদেশের সরকারি পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা করা হবে। উনি আসলে কিভাবে আসবেন প্রসেসটা ঠিক হয়ে যাবে, আমি জানি না উনি কিভাবে কি করবেন না করবেন, উনি এখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন, ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান। ডাক্তার জাহেদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। চাইলে তিনি বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। আদালত যে সাজা বহাল রাখবে সেটাই মেনে নিতে হবে। উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একটা স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা থাকায় মূলধারার গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনের লঙ্ঘন হবে বলেও জানান তিনি। সেটাও ঠিক আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচন এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় 2024 সালের 14 জুলাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত এক বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের প্রতিবাদ করতে শিক্ষার্থীরা সেদিন হল থেকে বেরিয়ে পড়েন। তাদের দুঃসাহসিক এই ভূমিকায় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বিপ্লবে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটিএন বাংলাকে বলেন, এদিনই গণমানুষের মনে স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলার ভয় কেটে যায়। জুলাইয়ের সেই উত্তপ্ত দিন নিয়ে রিপোর্ট করছেন মুশফিক রহমান। প্রকৃতির নিয়ম মেনেই সেদিন সূর্যাস্ত হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেন আওয়ামী লীগের দীর্ঘ শাসন অবসানের প্রতিধ্বনি শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায়। 14 জুলাই বিকেল 4:45 শিক্ষার্থীদের দাবি তোয়াক্কা না করে গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দেন এই বিতর্কিত বক্তব্য।
মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফুঁসে ওঠে গোটা বাংলার ছাত্রছাত্রীরা। গতি পায় কিছুটা ধীর গতিতে চলা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। হলপাড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই রাতে রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে জড়ো হয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই দিন থেকেই আস্তে আস্তে একটা সরকার বিরোধী সেন্টিমেন্ট গ্রো করা শুরু করে। সেদিন আমাদের আলটিমেটাম চলা অবস্থাতেই শেখ হাসিনা একটা মন্তব্য করলেন এবং তিনি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করলেন। তা এরপরে খুব অর্গানিকভাবেই ছেলেদের হলগুলো থেকে মেয়েদের হলগুলো থেকে সবাই বের হয়ে আসে। ওই দিনটাতেই আপনার এই যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় আইকন শেখ হাসিনা, তার বক্তব্যের সাথে সাথে তার বিরোধিতা করা, রাজপথে নেমে আসা এবং স্লোগান দেয়া এবং এই যে ফ্যাসিবাদের মোরালটাকে ভেঙে দেয়া এবং তার বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারে না, এই যে এক ধরনের মনস্তাত্ত্বিক ভয় ছিল, এই ভয়টা ভেঙে যাওয়াটা ওই দিনটা গুরুত্বপূর্ণ। যারা রাজাকারদের পক্ষে তোষণ করে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। ছাত্রলীগের হুমকি তোয়াক্কা না করেই কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, বেগম রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের ছাত্রীরা যোগ দিলে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। আমাদের ইয়ে ছিল যে হল থেকে স্টুডেন্টদেরকে বের করে আনবো। তো আমরা গিয়ে দেখি যে ছাত্রলীগের নেতারা হলের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং স্টুডেন্টরা গেটের ভিতরে আছে। তারা বের হওয়ার অপেক্ষা করতেছে, বাট মাঝখানে ছাত্রলীগের নেতারা দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে আমার উপর হামলা করে, আমাকে আহত করে, যে এখনো দাগ আছে কিছু। রাত প্রায় 1:30-2টা পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রছাত্রীরা অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এত বড় ম্যাসিভভাবে স্টুডেন্টরা নেমে আসাটা এবং সবার অ্যাপ্রোচটা খুব একটা শান্তিপূর্ণ ছিল না আর কি। ক্যাম্পাসের ছাত্রলীগের একটা অংশ ভয়ে হল ছেড়ে দেয় সেদিন রাতে। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে শুরু করে জুলাই বিপ্লবে। সেই রাতে ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গণমানুষের মাঝে। শেখ হাসিনা সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে পতনের ক্ষণ গণনা শুরু হয় আওয়ামী লীগের। মুশফিক রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রাতে দুই হেভিওয়েটের দ্বৈরথ। টানা 3বার ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ফ্রান্স। অন্যদিকে ইউরোর পর দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর স্পেন। ফ্রান্স ও স্পেনের ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ফাইনালের আগে ফাইনাল হিসেবে আখ্যায়িত ফুটবলের এই মহারণটি মাঠে গড়াবে রাত 1টায়। পরাগার মানের রিপোর্ট। বিশ্বকাপের সেমিফাইনালে এল ক্লাসিকোর উত্তাপ। ফুটবল দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামালের ক্লাসিক লড়াই দেখার জন্য। সেমিফাইনালে মুখোমুখি চলতি বিশ্বকাপের সবচেয়ে ইনফর্ম দুই দল। ফুটবল বোদ্ধারা ইতিমধ্যে বলা শুরু করেছেন এই ম্যাচে যে দল জিতবে তারাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। দুই দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামাল বিশ্বকাপে এবারই প্রথম হলেও ঘরোয়া লিগে তাদের লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কিলিয়ান এমবাপ্পের গতি ও ফিনিশিং, পাশাপাশি শক্তিশালী রক্ষণ, অভিজ্ঞ মিডফিল্ড এবং দ্রুত কাউন্টার অ্যাটাক লা ব্লুদের অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। বড় ম্যাচে মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞতার দিক থেকে ফরাসিরা স্পেনের চেয়ে এগিয়ে। এদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের বল দখল ভিত্তিক খেলা। রদ্রি মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ করেন, আর লামিনে ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি, নিকো উইলিয়ামস ও ফেররান তোরেসদের মতো সৃষ্টিশীল ফুটবলাররা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। লা রোজারা ধারাবাহিকভাবে বল প্লেসিং করে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করে এবং পরে দ্রুত গতিতে গোলবারে ঝাঁপিয়ে পড়ে। এই ম্যাচে মূল লড়াই হবে স্পেনের পাসিং ও বল দখলের ফুটবলের বিরুদ্ধে ফ্রান্সের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক। রদ্রি যদি মাঝমাঠে নিয়ন্ত্রণ করতে পারেন আর ইয়ামাল, নিকো উইলিয়ামস উইং থেকে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেন,
তাহলে স্পেন সুবিধা পাবে। অন্যদিকে এমবাপ্পেকে যদি স্পেনের রক্ষণ এক মুহূর্তের জন্য ফাঁকা জায়গা দেয় তাহলে ম্যাচের মোড় মুহূর্তেই ঘুরে যেতে পারে। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, এটি দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে বলের দখল ও ধৈর্যের স্পেন, অন্যদিকে গতি, শক্তি ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের ফ্রান্স। ফাইনালে টিকিট কার হাতে উঠবে সেটা দেখার অপেক্ষা এখন ফুটবল বিশ্ব। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে 50,000 টাকা পর্যন্ত 13.95 টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। বরাবরের মতোই এই চার্জের মধ্যে ফ্যাট সহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, আর কোনো বাড়তি ব্যয় করতে হবে না গ্রাহকদের। দেশের যে কোনো প্রান্ত থেকে বিকাশের 8,40,00,000 গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয় করবে এই উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা 3,50,000-এরও বেশি বিকাশ এজেন্ট থেকে নিজের সুবিধা মতো 2 জন বিকাশ এজেন্টকে প্রিয় এজেন্ট হিসেবে যোগ করে নিতে পারবেন গ্রাহক। মাস শেষ হলে প্রয়োজন মতো প্রিয় এজেন্ট নম্বর পরিবর্তনও করা যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম। প্রায় 2% বেড়ে বিশ্ববাজারে তেলের দাম এখন এক মাসের মধ্যে সর্বোচ্চ। 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করার পর এটি তেলের সর্বোচ্চ দাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ায় আবার শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের আশঙ্কা জ্বালানি সরবরাহ আবারও ঝুঁকির মুখে পড়বে। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। চেলসির নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জাভি আলোনসো। এরপর স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রিমিয়ার লিগ সহ সম্ভাব্য সব শিরোপা জেতাই তার মূল লক্ষ্য। তবে সেই লক্ষ্যে পৌঁছতে হলে পুরো দলকে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলেও জানান তিনি। দলগত পারফরমেন্স ও খেলার ধরন উন্নত করার পাশাপাশি দল বদলের বাজারে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর ইঙ্গিতও দিয়েছেন দ্য ব্লুজদের নতুন কোচ। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ 13 বছর পর দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব নেয়া এই পর্তুগিজ কোচের সামনে এখন বড় চ্যালেঞ্জ। স্কোয়াডে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলার থাকার পরও টানা 2 ট্রফি শূন্য থাকে রিয়াল মাদ্রিদ। ফলে গত মৌসুমে 2 কোচকে বরখাস্ত করে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দলটি। ফুটবলারদের অভ্যন্তরীণ কোন্দল আর মাঠের বাইরের বিশৃঙ্খলা সামলে ক্লাবের পুরনো ঐতিহ্য ফেরানোই মরিনহোর মূল কাজ। দেশে ফিরে ছাদ খোলা বাসে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন বিশ্বকাপে ইতিহাস গড়া নরওয়ের ফুটবলাররা। অসলোর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই বীর ফুটবলারদের বহনকারী বিমানকে দেওয়া হয় ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট। বিমান থেকে নামার সময় আর্লিং হ্যালান্ডের হাতে দেখা যায় ওল্টোর আমেরিকার বিশেষ প্রাণী রেকুন। প্রিয় তারকাদের বরণ করতে রাজপ্রাসাদের বাইরে জড়ো হন হাজার হাজার সমর্থক। ছাদখোলা বাসে শহর জুড়ে চলে শোভাযাত্রা, উল্লাস আর বিখ্যাত ভাইকিং রো উদযাপন। পরে রাজ পরিবারের বিশেষ অভ্যর্থনায় অংশ নেয় হালান্ডরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে, স্টার্টআপ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। মূল স্রোতে নিয়ে আসা হবে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের। বন্যায় 8 জেলায় 54 জনের মৃত্যু, 6 লক্ষাধিক ক্ষতিগ্রস্ত, জানালেন ত্রাণমন্ত্রী। খারাপ আবহাওয়ায় পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বললেন তথ্য উপদেষ্টা। বিচার ব্যবস্থায় রাখা হবে স্বচ্ছতা।
রক্তাক্ত 24 জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাতের দিন আজ। বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বিপ্লবে। এবং ফাইনাল ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স স্পেন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দুই দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।